আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ নিনজা টেকনিক নিয়ে চলে আসলাম। তো নিনজা টেকনিকটা হচ্ছে কি, যে আপনাদের যদি 10 লক্ষ 20 লক্ষ 30 লক্ষ টাকা থাকে এবং সেই টাকাটা কি আপনারা মানে আপনাদের যদি 2 লক্ষ 3 লক্ষ টাকা যদি আয়কর আসে, সেই আয়কর থেকে আপনারা প্রায় 60 থেকে 70% আয়কর আপনারা কমায় ফেলতে পারবেন শুধুমাত্র এই টেকনিকটা অ্যাপ্লাই করার মাধ্যমে। সো এটা আপনাদের জন্য একটা যুগান্তকারী একটা নিনজা টেকনিক হতে পারে আপনাদের সঞ্চয়পত্র বা আপনাদের আয়কর রিটার্ন সাবমিটের ক্ষেত্রে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, টেনে দেখবেন না, টেনে দেখলে আপনারা মানে আপনাদেরই লস হয়ে যাবে। আর যদি ভিডিও দেখার পরে যদি আপনাদের মনে হয় যে আপনারা বিন্দুমাত্র কোনো উপকৃত হন নাই, তাহলে অবশ্যই একটা ডিসলাইক দিয়ে চলে যাবেন। সো এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে একটা গল্প বলবো। তো গল্পের মাধ্যমে জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো মনোরঞ্জন করিম সাহেব এবং রহিম সাহেব, ঠিক আছে, একই একটি প্রতিষ্ঠানে দুজনে একই জায়গায় জব করেন, চাকরি করেন। তো চাকরি করা অবস্থায় দেখা যায় যে তাদের বাৎসরিক ইনকাম হচ্ছে 10 লক্ষ টাকা, ঠিক আছে। তো বাৎসরিক ইনকাম 10 লক্ষ টাকা হওয়া সত্ত্বেও দেখা যাবে যে করিম সাহেবে আয়কর রিটার্ন দিছে প্রায় 1 বছর পরে 80,000 টাকা এবং রহিম সাহেব দিয়েছে কত 40,000 টাকা ব্রেক করছে। তো তার এই জিনিসটা শোনার পরে অনেক সে টেনশনে পড়ে যায়, আসলে মূলত এটা কী কারণে এই প্রবলেমটা হয়েছে বা সে কেন এত টাকা বেশি আয়কর রিটার্ন দিচ্ছে। তো আমি এই জিনিসটা একদম ক্লিয়ার করব আপনাদেরকে, এই বিষয়টা এখানে ক্লিয়ার করব। সো এই জাস্ট অল্প কয়টা টেকনিক যদি আপনি ইউজ করেন, তাহলে আপনার আয়কর রিটার্নটা অনেক অনেক অল্প পরিমাণে আপনি মানে অনেকটা প্রায় 50% আপ আপনার সেভ হয়ে যাবে। সো সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সো লেটস স্টার্ট। এখন আসা যাক যে রহিম সাহেব এবং করিম সাহেব রিটার্ন সাবমিট করছে 80,000 টাকা এবং 10 লক্ষ টাকা সে 80,000 টাকা রিটার্ন সাবমিট করছে। এবং রহিম সাহেব কী করলো, 10 লক্ষ টাকা সে 40,000 টাকা রিটার্ন সাবমিট করছে, অর্থাৎ অর্ধেক কমই সে রিটার্ন সাবমিট করছে। সো এখন কেন মূলত এই যে মানে এই ডিফারেন্সটা কেন হয়েছে? সো আসলে এখানে করিম সাহেব রহিম সাহেব হচ্ছে একটা জাস্ট একটা প্রতীক রূপে বুঝিতেছি। এরকম যদি আপনাদের মানে কোনো রকম মানে সঞ্চয়পত্র কিনেন, তখন কিন্তু আপনাদের মানে এমন একটা পজিশনের সৃষ্টি হইতে পারে। সো আপনারা যেন এই মানে ভুলটা যেন না করেন, সেই জন্য কিন্তু এই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। তো এখানে মূলত দেখেন, এর পাশটা আমরা রহিম সাহেবের এখানে আসি। তো রহিম সাহেব 40,000 টাকা কীভাবে কর প্রদান করছেন? তো এর পাশটা হচ্ছে তিনি যে কী করলেন, তিনি 2.5 লক্ষ অর্থাৎ 2.5 লক্ষ টাকার সে কী করছে, সঞ্চয়পত্র ক্রয় করছে। কবে সঞ্চয়পত্র ক্রয় করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলবো। যে কোনো সময় সঞ্চয়পত্র ক্রয় করলে কিন্তু হবে না, ঠিক আছে। তো এবং মোট টাকার সে কত শতাংশ, 25% সে কী করে বলছে, সঞ্চয়পত্র ক্রয় করছে। এখন কথা হচ্ছে, সে যে সঞ্চয়পত্র ক্রয় করলো, এতে কিন্তু তার কি হলো, তার এখানে আয়ের কর মানে আয়ের উপরে করের পরিমাণও কমে গেছে। তারপরে সে এখান থেকে কী হচ্ছে, প্রতি বছরেরটা সেটা মুনাফাও পেয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কী হচ্ছে, সে করও দিচ্ছে কম এবং কি তার জন্য একটা আলাদা একটা বেনিফিটও আসতেছে, যা কী করে নাই। অর্থাৎ করিম সাহেব সে কোনো সঞ্চয়পত্র ক্রয় করে নাই এবং সে কী করে নাই, সে কোনো রকম এখান থেকে কোনো মুনাফা পাবে না এবং তাকে কী করতে হবে, তার সম্পূর্ণ টাকাটার উপর থেকে তাকে সরকারকে কী করতে হবে, ব্যাট প্রদান করতে হবে। আবার এখানে দেখেন, এখন কথা হচ্ছে আপনারা কখন সঞ্চয়পত্র ক্রয় করবেন, কখন তার হিসাব হবে। প্রতি মাসের জুন এবং জুলাই মাসে জুন থেকে জুলাই মাসে হচ্ছে আপনার কী করতে হবে, জুলাই মাসে আপনার মানে সঞ্চয়পত্র ক্রয় করতে হবে এবং নেক্সট ইয়ারের মানে জুন এবং জুলাই মাস থেকে আবার এটা কি হিসাব করা হবে, ক্লোজ করা হবে এবং আপনার আয়কর রিটার্ন দিতে হবে। সো এই হচ্ছে তাদের দুজনের প্রথম ডিফারেন্স, যার কারণে একজনে দিচ্ছে 80,000 এবং একজনের কথা 40,000 রিটার্ন সাবমিট করছে। তারপর হচ্ছে কি দেখেন, আপনার বিনিয়োগ করতে হবে, ঠিক আছে। যে বিনিয়োগটা কি আপনার করিম সাহেব করা নাই, কিন্তু রহিম সাহেব কী করছে, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছে। তো এখন কথা হচ্ছে বিনিয়োগটা আপনি কোন কোন খাতে বিনিয়োগ করবেন। সো এই জিনিসটাও আপনাদেরকে এখানে দেখাবো। তো আমরা অলরেডি বুঝতে পারছি যে কেন বা কী কারণে করিম সাহেবের এত টাকা কর দিতে হয়েছে। তাছাড়াও আমি আপনাদেরকে ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেবো যে আপনার কোন কোন টেকনিকগুলো ইউজ করলে আপনাদেরকে করের পরিমাণ প্রায় 60% পর্যন্ত আপনি কম দিতে পারবেন। এটা খুব একটা অসাধারণ একটা টেকনিক। হ্যাঁ, তো এটা মূলত এটা আমার নিজস্ব টেকনিক না, এটা হচ্ছে আপনার ব্যাড অর্থাৎ ব্যাড নিয়ে মানে বিডি ট্যাক্স, ওখান থেকে আপনি চাইলে ওই ট্যাক্স থেকে আপনার ওখানে কিছু টেকনিক দেওয়া আছে, ওখান থেকে আপনার চাইলে দেখে নিতে পারেন। হ্যাঁ, আমি এখানে আপনার ডেসক্রিপশনে আপনি লিঙ্ক দিয়ে দেবো। তো আমি এগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনার বিভিন্ন ধরনের সরকারি ওয়েবসাইট থেকে আমি এগুলো রিসার্চ করে আপনাদেরকে এই টেকনিকগুলো এখানে শো করতেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন।
সো এখন আমরা দেখব যে আসলে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে আপনার কর মাপ হবে, আবার কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে কোনো কর বা ট্যাক্স আপনাকে মাপ করা হবে না। সো এই জিনিসটা আপনাকে জানতে হবে। এখন কথা হচ্ছে আমরা কোন কোন ফান্ডে আসলে মানে সঞ্চয়পত্র বা কোন কোন ফান্ডে আমরা টাকা রাখলে আমাদের মূলত আয়কর রিটার্ন দিতে হবে না, তা কিন্তু আমাদেরকে সরকার নির্ধারিত করে দিয়েছে। সো এখানে দেখেন যে টোটাল 9টি সেক্টরে বিনিয়োগ করলে আয়কর মাপ পাবেন, অর্থাৎ এখানে আয়কর দিতে হবে না, আয়কর রিটার্ন আপনার সাবমিট করতে হবে না। এবং এখান থেকে আপনি আয়কর রিটার্ন তো সাবমিট করতে হবে না, তাছাড়া এখান থেকে আপনি কি করতে পারবেন, আপনার আরও আপনি মুনাফা পাবেন, ঠিক আছে। সো আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনার টাকা আছে, অর্থাৎ 10 লক্ষ 20 লক্ষ টাকা আছে, আপনি যেভাবে ইচ্ছেভাবে আপনি ইউজ করলেন তা কিন্তু না। তাহলে কিন্তু আপনাকে কী করতে হবে, যে ব্যাংকে রাখেন অথবা জাস্ট একটা ব্যাংকে রাখেন, তাহলে আপনাকে কী করতে হবে, আয়কর রিটার্ন দিতে হবে এবং সম্পূর্ণ ওই টাকার উপরে আপনার ওই ভুলের জন্য আপনাকে অনেক টাকা আপনাকে আয়কর রিটার্ন দিতে হবে। সো এখন আমরা মূলত কোন কোন খাতে মূলত কী করতে হবে, আমরা বিনিয়োগ করলে সরকার থেকে আমরা মানে আয়কর রিটার্ন আমরা কি পাবো, আমরা মূলত ছাড় পাবো। দেখেন 1 নম্বর হচ্ছে কি সঞ্চয়পত্রে। এটা আমরা সবাই জানি যে সঞ্চয়পত্রে কি করে আয়কর রিটার্ন সাবমিট করা লাগে না এবং আয়কর রিটার্ন এখানে কি আমাদের মাপ দেওয়া হয়। তারপর হচ্ছে দেখেন স্টক এক্সচেঞ্জে শেয়ার ক্রয়, ঠিক আছে, স্টক এক্সচেঞ্জে শেয়ার ক্রয় যদি আপনি করেন, ঠিক আছে, এখান থেকে আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনি যদি শেয়ার ক্রয় করেন এখানেও আপনি কি পাবেন, মাপ পাবেন, ঠিক আছে। এখান থেকে আপনাকে আয়কর রিটার্ন মাপ দেওয়া হবে। তারপর হচ্ছে মিউচুয়াল ফান্ড ক্রয়, ঠিক আছে, মিউচুয়াল ফান্ড ক্রয় আপনার এখান থেকে যদি আপনি মিউচুয়াল ফান্ড দিয়ে ক্রয় করেন আপনার ওই টাকা থেকে, ঠিক আছে, যে কাজটা রহিম সাহেব করেছিল, হ্যাঁ, তো আপনি এখান থেকে কি আপনি পাবেন, আপনার একটা মাস মানে বছর শেষে একটা আপনি বেনিফিটও পাবেন, মুনাফা পাবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার আয়করটাও কি হয়ে যাবে, আপনার জন্য মাপ হয়ে যাবে। তারপর হচ্ছে জীবন বিমার প্রিমিয়াম, জীবন বিমার প্রিমিয়াম থেকেও যদি আপনারা কি করেন, ওইখানে যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, বা ওখান থেকে যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে সেখানেও কী করতে পারবেন, আপনি আপনার আয়কর রিটার্ন পাবেন। অর্থাৎ আয়কর রিটার্নের ক্ষেত্রে আপনাকে এখানে কী করতে হবে না, অনেক বেশি পরিমাণে আয়কর দিতে হবে না। সরকারি কর্মকর্তাদের প্রাইভেট ফান্ড বা ভবিষ্যৎ তহবিল, এটা একটা তহবিল যেগুলো সরকারি কর্মকর্তাদের জন্য, এটা মূলত সরকার থেকে নির্ধারিত। এখানে যদি আপনি কি করেন, এখান থেকে বা এখানে যদি আপনি সংযুক্ত থাকেন, তাহলে কিন্তু কী হবে, আপনার যে ইনকামের টাকাটা আছে, হ্যাঁ, আপনি ভাগ ভাগ করে যদি আপনি শেয়ার করে দেন, তাহলে আপনার কী করতে হবে না, এখানেও কিন্তু আয়কর আপনি একটা ছাড় পেয়ে যাবেন। তারপর হচ্ছে কি স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে বিনিয়োগ চাঁদা, অর্থাৎ স্বীকৃত যে একটা ভবিষ্যৎ তহবিল আছে, সেখান থেকে যে আপনি বিনিয়োগ চাঁদার ক্ষেত্রে যদি আপনি এখানে যদি আপনি সংযুক্ত থাকেন, এক্ষেত্রে কিন্তু আপনার কী হবে, আয়কর রিটার্নটা আপনি মাপ পেয়ে যাবেন। তারপর হচ্ছে কল্যাণ তহবিল ও গোষ্ঠী তহবিলের চাঁদা, ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা সেক্টর। 8 নম্বর হচ্ছে কি সরকার অনুমোদিত ট্রেজারি বন্ডে বিনিয়োগ, সরকার থেকে যে অনুমোদিতগুলো আছে, সরকার অনুমোদিত যদি না থাকে, তাহলে যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে কিন্তু আপনার ওই টাকা থেকে কিন্তু কী করতে হবে, আপনাকে সম্পূর্ণ আয়কর দিতে হবে, আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। কিন্তু যদি সরকার অনুমোদিত থাকে, তাহলে আপনার কিন্তু এই টাকাটাকে কী করা হবে না, আপনার আয়কর রিটার্নের ক্ষেত্রে আপনাকে অ্যাড করা হবে না। তারপর হচ্ছে সুপার এনুয়েশন ফান্ডের চাঁদা, সুপার এনুয়েশন ফান্ডের চাঁদার ক্ষেত্রেও কিন্তু আপনি কী করে পাবেন, আপনি এখান থেকে আয়করের একটা আপনার মানে মাপ পেয়ে যাবেন। তারপর এখন আমরা চলে আসবো সেই করিম সাহেব এবং রহিম সাহেবের কাছে। তো এই জিনিসগুলো যদি আপনারা রহিম সাহেবের মধ্যে যদি আপনারা ফলো করেন, তাহলে দেখা যায় আপনার 10 লক্ষ 20 লক্ষ টাকার থেকে আপনার যদি দেখা যায় যে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা আপনার আয়কর রিটার্ন সাবমিট করা লাগে বছর শেষে, আপনার ওইটা থেকে আপনার প্রায় দেখা যাবে আপনার মানে 1 লাখের মতো কী হয়ে যাবে, আপনার সেফ হয়ে যাবে। এবং সেখান থেকে শুধু সেফ তো হবে না, আপনি যদি এইসব ফান্ডের সাথে যদি আপনি সংযুক্ত থাকেন, আপনি এখান থেকে একটা মুনাফাও পাবেন, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে আপনার মানে একটা বছর শেষে আপনার 1 লক্ষ টাকার মতো ইনকাম থাকতেছে শুধুমাত্র এই টেকনিকটা অ্যাপ্লাই করার কারণে। সো এটা কিন্তু অনেক কঠিন বা অনেক মানে হার্ড কোনো কিছু না যে আপনারা পারবেন না। এটা স্টেপ বাই স্টেপ যদি আপনারা এইগুলোর সাথে সংযুক্ত থাকেন, আপনার টাকাগুলোকে মানে স্টেপ বাই স্টেপ ভাগ করে বিভিন্ন ক্ষেত্রে যদি আপনি সংযুক্ত করে রাখেন, তাহলে কিন্তু আপনার কী হয়ে যাবে, আপনার এখানে একটা বেনিফিটও পেয়ে যাবেন। আবার আপনার কী হয়ে যাবে, আপনার এখানে কোনো রকম মানে ট্যাক্স থেকে আপনার একদম সম্পূর্ণ ধরনের আপনি মাপ পেয়ে যাবেন এবং অনেকটা আপনার টাকার টোটাল টাকা থেকে অনেক পরিমাণে আপনার আয়কর রিটার্নটা কমে যাবে। সো এই ছিল আপনাদের মানে একদম নিনজা টেকনিক, কীভাবে আপনাদের অনেক টাকা থাকা 10 লক্ষ 20 লক্ষ 30 লক্ষ টাকা 50 লক্ষ টাকা থেকে আপনি কীভাবে অনেক অল্প পরিমাণে কীভাবে আপনারা মানে আয়কর রিটার্ন দেবেন, এই ছিল আপনাদের টেকনিক। আশা করতেছি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দেবেন, যেন আমার পরবর্তী ভিডিও আপনাদের জন্য সবার আগে আপনারা পেয়ে যান, ঠিক আছে। আর আপনাদের একটা কমেন্টস অনেক উৎসাহ দেয়, একটা লাইক অনেক উৎসাহ দেয় আপনার জন্য ভিডিও বানাইতে। সো সাপোর্ট করবেন Latest.bd কে। আর যারা ফেসবুক ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন।
এবং আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন। এটা আপনাদের জন্য খুবই উপকারী একটা ভিডিও। সো আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।